কিছু গল্প থাকে যা শুধু শোনা যায় না, অনুভব করতে হয়। কিছু গল্প থাকে যে একবার হৃদয়ে বাজতে আর কখনো থামে না। প্রিয় দর্শক, স্বাগত স্বাগত জানাচ্ছি মুনশির কণ্ঠে গল্প চ্যানেলে। আমি মুনশি আলিম, আপনাদের গল্পের একান্ত সঙ্গী। আজও থাকছে আপনাদের জন্য নতুন চমক। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক অনন্য সৃষ্টি। মানিক বন্দ্যোপাধ্যায়ের সেই কালজয়ী গল্প প্রাগৈতিহাসিক, যে গল্পটি নারী দিয়েছিল নবীন এবং প্রবীণ সাহিত্য বোদ্ধাদের, যে গল্পটি আলোড়ন করেছিল সমস্ত গল্পপ্রেমিকদের মধ্যে। পৃথিবীটা তখনও ছিল কাঁচা, সভ্যতার নাম গন্ধ নেই। আগুন ছিল এক অলৌকিক শক্তি, আর মানুষ সে তখন শিখছে বাঁচতে, ভালোবাসতে, লড়তে। একটি গোত্র, একটি সাহসী কিশোর আর এক ভয়ঙ্কর রাত, যেখানে যেখানে ঘন অন্ধকার লুকিয়ে আছে এক অজানা ছায়া। সে কি শত্রু, নাকি নিজে ইতিহাসের জন্মদাতা? এটি শুধু গল্প নয়, এক ভ্রমণ সময়ের শুরুতে, যেখানে শব্দ ছিল না, শুধু শুধু চৌকার হৃদয়ের ভাষা। শুধু থাকুন প্রাগৈতিহাসিক, শুধু মুনশির কণ্ঠে গল্প চ্যানেলে। শুরু হচ্ছে গল্পটি। সমস্ত বর্ষাকালটা ভিখু ভয়ানক কষ্ট পাইয়াছে। আষাঢ় মাসের প্রথমে বসন্তপুরের বৈকুণ্ঠসার গদিতে ডাকাতি করিতে গিয়া তাহাদের দলটি ধরা পড়িয়া যায়। 11 জনের মধ্যে কেবল ভিকুই কাঁধে একটা বর্ষার খোঁচা পাইয়া পলাইতে পারিয়াছিল। রাতারাতি 10 মাইল দূরের সেই যে মাথা ভাঙা পুলটা, সেই পুলটা নিচে পৌঁছিয়া অর্ধেকটা শরীর কাদা ডুবাইয়া সরবনের মধ্যে দিনের বেলাটা লুকাইয়াছিল। রাত্রে আরো 9 ক্রোশ পথ হাঁটিয়া একেবারে বেহলাদ বাগদির বাড়ি চিতলপুরে। কিন্তু বেহুলাদ তাহাকে আশ্রয় দেয় নাই। কাঠটা দেখাইয়া বলিয়াছিল, ঘাউ খান সহজ তো সিঙ্গার, উটি পাকবো, গা ফুলবো, জানাজানি হয়ে গেলে আমি কোনে যাবো? কোনটা যদি না করতি। তোরই খুন করতে মন লইতেছে বেহুলাদ। এই জনমে না সিঙ্গার। বন কাছে ছিল, মাইল 5 উত্তরে। ভিখু অগত্যা বনে আশ্রয় লইল। বেহুলাদ নিজে বাঁশ কাটিয়া বনের একটা দুর্গম অংশে, সেই যে সিন্দুরি গাছ, সেই সিন্দুরি গাছের নিবিড় ঝোপের মধ্যে তাকে একটা মাচা বাঁধিয়া দিল। তাল পাতা দিয়া একটা আচ্ছাদন করিয়া দিল। বলিল, বাদলায় বাঘটাক সব পাহাড়ের উপরে গেছে গা, সাপে যদি না কাটে আরাম করেই থাকবি ভিখু। খামো কি? সিরাগুড় দিলাম যে, 2 দিন বাদে বাদে ভাত লইয়া আসবো। রোজ আইলে মাইনসে সন্দেহ করবো। কাঁধের কাটা লতা পাতা দিয়ে বাঁধিয়া আবার আসিবার আশ্বাস দিয়া বেহুলাদ চলিয়া গেল। রাত্রে ভিকুর জ্বর আসিল। পরদিন টের পাওয়া গেল বেহুলাদের কথাই ঠিক।
কাঁধের ঘা ভিখুর দুনাইয়া উঠিয়াছে, ডান হাতটি ফুলিয়া ঢুল হইয়া গিয়াছে এবং হাতটি তার নাড়িবার পর্যন্ত সামর্থ্য নাই। বর্ষাকালে জীবনে বাঘ বাস করিতে চায় না, এমনই অবস্থায় সেই বনে জলে ভিজিয়া মশা ও পোকা উৎপাত সহিয়া দেহের কোনো না কোনো অংশ হইতে ঘন্টা একটি করে ঝোঁক টানিয়া ছাড়াইয়া জ্বরেও গায়ের ব্যথায় ধুকিতে ধুকিতে ভিখু দুদিন দুরাত্রি সংকীর্ণ মাচাটুকুর উপর কাটিয়া দিল। বৃষ্টির সময় ছাট লাগিয়া সে ভিজিয়া গেল। রোদের সময় ভ্যাপসা গাঢ় ঘুমুটে সে হাঁপাইয়া শ্বাস টানিতে লাগিল। পোকার অত্যাচারে দিবারাত্রি তাহার এক মুহূর্তে স্বস্তি রহিল না। বেহলাদ কয়েকটা বিড়ি দিয়া গিয়াছিল, সেগুলি ফুরাইয়া গিয়াছে। 3-4 দিনের মতো চিরা আছে বটে, কিন্তু গুড় একটুকু নাই। গুড় ফুরাইয়াছে, কিন্তু গুড়ের লোভে যে লাল পিঁপড়াগুলো ঝাঁক বাঁধিয়া আসিয়াছিল তারা এখনো মাচার উপরে ভিড় করিয়াছে। ওদের হতাশার দ্বারা ভিখুই অবিরত ভোগ করিতেছে সর্বাঙ্গে। মনে মনে পেহলাদের মৃত্যু কামনা করিতে করিতে ভিখু তবু বাঁচিবার জন্য প্রাণপণে জুজিতে লাগিল। যেদিন পেহলাদের আসিবার কথা সেদিন সকালে কলসির জলটাও তার ফুরাইয়া গেল। বিকাল পর্যন্ত পেহলাদের জন্য অপেক্ষা করিয়া তৃষ্ণার পীড়ন আর সহিতে না পারিয়া কলসিটা লইয়া সে যে কত কষ্টে খানিক দূরের নালা হইতে আধা কলসির জল ভরিয়া নিয়া আবার মাচায় উঠিল, তার বর্ণনা হয় না। অসহ্য ক্ষুধা পাইলে চিরা চাবাইয়া সে পেট ভরাইল। এই খাতে ক্রমাগত পোকা ও পিঁপড়াগুলি টিপিয়া মারিল। বিষাক্ত রস শুষিয়া লইবে বলিয়া চোখ ধরিয়া নিজেই ঘায়ের চারদিকে লাগাইয়া দিল। সবুজ রঙের একটা সাপকে এবার মাথার কাছে সেঞ্চুরি গাছের পাতার ফাঁকে উকি দিতে দেখিয়া পুরো পুরো 2 ঘন্টা লাঠি হাতে সেদিকে চাহিয়া বসিয়া রহিল এবং তাহার পর 2-1 ঘন্টা অন্তরে চারিদিকে ঝুঁকে সপাত সপাত চপাচপ লাঠির বাড়ি দিয়া যথাসাধ্য শব্দ করিয়া সাপ তাড়াইতে লাগিল। মরিবে না, সে মরিবে না, সে কিছুতেই মরিবে না। বনের পশু যে অবস্থায় বাঁচে না, সেই অবস্থায় মানুষে বাঁচিবে। পেহলাদ গ্রামান্তরে কুটুম বাড়ি গিয়াছিল। পরদিন সে আসিল না। কুটুম বাড়ির বিবাহ উৎসবে তারি টানিয়া বেহুশ হইয়া পড়িয়া রহিল। বনের মধ্যে ভিখু কিভাবে দিন রাত্রি কাটাইতেছে 3 দিনের মধ্যে সে কথা একবারও তাহার মনে পড়িল না। ইতিমধ্যে ভিখুর ঘা পচিয়া উঠিয়া লালচে রস গড়াইতে আরম্ভ করিয়াছে। শরীরও তাহার অল্প অল্প ফুলিয়াছে, জ্বরটা একটু কমিয়াছে, কিন্তু সর্বাঙ্গের অসহ্য বেদনা দম ছুটানো তারের নেশার মতো ভিখুকে আচ্ছন্ন অভিভূত করিয়া ফেলিয়াছে। সে আর এখন ক্ষুধা তৃষ্ণা অনুভব করিতে পারে না। চোখের তাহার রক্ত শুষিয়া শুষিয়া কচি পটলের মতো ফুলিয়া উঠিয়া আপনা হইতে নিচে খসিয়া পড়িয়া যায়। সে উপায় না। পায়ের ধাক্কায় জলের কলসিটা একসময় নিচে পড়িয়া ভাঙিয়া যায়। বৃষ্টির জলে ভিজিয়া পুটুলির মধ্যে চিরাগুলি পচিতে আরম্ভ করে। রাত্রে তাহার গন্ধে আকৃষ্ট হইয়া মাঝার আশেপাশে শেল ঘুরিয়া বেড়ায়।
কুটুম্বারি হইতে ফিরিয়া বিকেলের দিকে ভিক্ষুর খবর লইতে গিয়া ব্যাপার দিকে পেহলাদ গম্ভীর ভাবে মাথা নাড়িল। ভিক্ষুর জন্য এক বাটি ভাত ও কয়েকটি পুঁটি মাছ ভাজা আর একটু পুঁই চচ্চড় সে সঙ্গে লইয়া গিয়াছিল। সন্ধ্যা পর্যন্ত ভিক্ষুর কাছে বসিয়া থাকিয়া ওগুলো সে নিজেই খাইয়া ফেলিল। তারপর বাড়ি গিয়া বাঁশের একটা ছোট মই এবং তার বোনাই ভরতকে সঙ্গে করে ফিরে আসিল। মইয়ে শোয়াইয়া তাহারা দুজনে ভিক্ষুকে বাড়ি লইয়া গেল। ঘরের মাচার ওপর খড় বিছাইয়া সজ্জা রচনা করিয়া তাহাকে শোয়াইয়া রাখিল। আর এমনই শক্তপ্রাণ ভিক্ষুর যে শুধু এই আশ্রয়টুকু পাইয়াই বিনা চিকিৎসায় ও একরকম বিনা যত্নে 1 মাস মুমূর্ষু অবস্থায় কাটাইয়া সে ক্রমে ক্রমে নিশ্চিত মরণকে জয় করিয়া ফেলিল। কিন্তু ডান হাতটি তার আর ভালো হইল না। গাছের মরা ডালের মতো শুকাইয়া গিয়া অবশ অকর্মণ্য হইয়া পড়িল। প্রথমে অতি কষ্টে হাতটা সে একটু নাড়িতে পারিত, কিন্তু শেষ পর্যন্ত সে ক্ষমতাটুকু তাহার নষ্ট হইয়া গেল। কাঁধের ঘা শুকাইয়া আসিবার পর বাড়িতে বাহিরের লোক কেহ উপস্থিত না থাকিলে ভিক্ষু তাহার একটি মাত্র হাতের সাহায্যে মধ্যে মধ্যে বাঁশের মই বাহিয়া নিচে নামিতে লাগিল এবং একদিন সন্ধ্যার সময়কে কাণ্ড করিয়া বসিল। পেহলাদ সে সময় বাড়ি ছিল না, ভরতের সঙ্গে তারি গিলিতে বাইরে গিয়াছিল। পেহলাদের মন গিয়াছিল ঘাটে। পেহলাদের বউ ছেলেকে ঘরে শোয়াইতে আসিয়া ভিক্ষুর চাহনি দেখিয়ে তাড়াতাড়ি পলাইয়া যাইতেছিল। ভিক্ষু তার হাতটা চাপিয়া ধরিল, কিন্তু পেহলাদের বউ বাগদির মেয়ে, দুর্বল শরীরে বাহাতে তাকে আয়ত্ত করা অত সহজ নয়। এক ঝটকায় হাত ছাড়াইয়া সে গাল দিতে দিতে চলিয়া গেল। পেহলাদ বাড়ি ফিরিলে সব বলিয়া দিল। তারই নেশায় পেহলাদের মনে হইল এমন নেমক খারাপ মানুষটাকে একেবারে খুন করিয়া ফেলাই কর্তব্য। হাতের মোটা বাঁশের লাঠিটা বউয়ের পিঠে একগা বসাই দিয়া ভিক্ষুর মাথা ফাটাইতে গিয়ে নেশার মধ্যেও কিন্তু সে তার টের পাইতে বাকি হইল না যে কাজটা যত বড় কর্তব্য হোক সম্ভব একেবারেই নয়। ভিক্ষু তাহার ধারালো দাঁটি বাঁ হাতে শক্ত করিয়া বাগাইয়া ধরিয়া আছে। সুতরাং ক্ষণক্ষণের পরিবর্তে তাহাদের মধ্যে কিছু অশ্লীল কথার আদান প্রদান হইয়া গেল। শেষে পেহলাদ বলিল, তোর লাইগে আমার 7 টাকা খরচ গেছে গে, টাকাটা দে, দিয়ে বাইর হ, আমার বাড়ি থেকে দূর হ। ভিক্ষু বলিল, আমার কুমার একটা বাজু বাইন্দা রাখছিলাম, তুই চুরি করছস। আগে আমার বাজু ফিরিয়ে দে, তবে যামু। তোর বাজুর খবর জানে কি রে? বাজু দে কইলাম পেহলাদ, ভালো চাস তো। বাজু না দিলি হ্যাঁ সাভারের মেজুকত্তার মতো গলাটা তোর এক কূপে 2 ভাগ করে ফেলবো। এই তোরে আমি কইয়া রাখলাম, আর বাজু পালি আমি ওখানে যাবো গিয়া। কিন্তু বাজু ভিক্ষু ফেরত পাইল না। তাহাদের বিবাদের মধ্যে ভরত আসিয়া উপস্থিত হওয়ায় দুজনে মিলে ভিক্ষুকে
তাহারা কায়দা করে ফেলিল। বেহুলাদের বাহুমূলে একটা কামড় বসিয়ে দেওয়া ছাড়া দুর্বল ও পঙ্গু ভিখু আর বিশেষ কিছুই করিয়া উঠিতে পারিল না। বেহুলাদও তাহার বোনায় তাহাকে মারিতে মারিতে আধামরা করিয়া ফেলিয়া বাড়ির বাহির করিয়া দিল। ভিকুর শুকাইয়া আসা ঘা প্রচন্ড রকমের ফাটিয়া রক্ত পড়িতেছিল। হাত দিয়া রক্ত মুছিতে মুছিতে ধুকিতে ধুকিতে সে চলিয়া গেল। রাত্রির অন্ধকারে সে কোথায় গেল কেহই তা জানিতে পারিল না বটে। কিন্তু দুপুর রাতে বেহুলাদের ঘর জ্বলিয়া উঠিয়া বাগদিপাড়ায় ভীষণ হইচই বাঁধাইয়া দিল। বেহুলা কপাল চাপড়িয়া বলিতে লাগিল, হায় সর্বনাশ, হায় সর্বনাশ, ঘর কি আবার শুনিয়াইছেন? হায় সর্বনাশ, হায় সর্বনাশ। কিন্তু পুলিশের টানাটানির ভয়ে মুখ ফুটিয়া বেচারা ভিকুর নামটা পর্যন্ত করিতে পারিল না। সেই রাত্রি হইতে ভিকুর আদিম অসভ্য জীবনের দ্বিতীয় পর্যায়ে আরম্ভ হইল। চিতলপুরের পাশে একটা নদী আছে। বেহুলাদের ঘরে আগুন দিয়ে আসিয়া একটা জেলে ডিঙ্গি চুরি করিয়া ভিকু নদীর স্রোতে ভাসিয়া গিয়াছিল। লগি ঠেলিবার সামর্থ্য তাহার ছিল না। একটা চ্যাপ্টা বাঁশকে হালের মতো করিয়া ধরিয়া রাখিয়া সে সমস্ত রাত কোন রকমে নৌকার মুখ সিধা রাখিয়াছিল। সকাল হওয়ার আগে শুধু স্রোতের টানে সে বেশি দূর আগাইতে পারে নাই। ভিকুর মনে আশঙ্কা ছিল, ঘরে আগুন দেওয়ার শোধ লইতে বেহুলাদ হয়তো তাহার নামটা প্রকাশ করিয়া দিবে। মনের দ্বারা নিজের অসুবিধার কথাটা ভাবিবে না। পুলিশ বহুদিন যাবৎ তাকে ধরিবার চেষ্টা করিতেছে। বৈকুণ্ঠ সাহার বাড়িতে খুনটা হওয়ার ফলে চেষ্টা তাহাদের বাড়িয়াছে, বই কমে নাই। বেহুলাদের কাছে খবর পাইলে পুলিশ আশেপাশে চারিদিকেই তাহার খোঁজ করিবে। ২০-৩০ মাইলের মধ্যে লোকালে মুখ দেখানো তাহার পক্ষে বিপদের কথা। কিন্তু ভিকু তখন মরিয়া হইয়া উঠিয়াছে। কাল বিকাল হইতে সে কিছু খায় নাই। দুজন জোয়ান মানুষের হাতে বেদম মার খাইয়া এখনো দুর্বল শরীরটা তাহার ব্যথায় আড়ষ্ট হইয়াছে। ভোর ভোর মহকুমা শহরের ঘাটের সামনে পৌঁছিয়া সে ঘাটে নৌকা লাগাইল। নদীর জলে ডুবিয়া দেহ পরিবেশে স্নান করিয়া গায়ে রক্তের চিহ্ন ধুইয়া ফেলিল। শরীর ধুইয়া ফিরিয়া শরীর ভিতর প্রবেশ করিল। ক্ষুধায় সে চোখে অন্ধকার দেখিতেছিল। একটি পয়সাও তার সঙ্গে নাই যে মুড়ি কিনে খায়। বাজারের রাস্তায় প্রথম যে ভদ্রলোকটির সঙ্গে দেখা হইল তাহারই সামনে হাত পাতিয়া সে বলিল, দুটো পয়সা দিবেন কর্তা? তাহার মাথার জট বাঁধা চাপ চাপ রুক্ষ ধূসর চুল, কোমরে জড়ানো মাটির মতো ময়লা ছাড়া নেকড়া, আর দড়ির মতো শীর্ণ দুদুল্যমার হাতটি দেখিয়া ভদ্রলোকটির বুঝি দয়াই হইল। তিনি তাহাকে একটি পয়সা দান করিলেন। ভিখু বলিল, একটা দিলেন বাবু, আর একটা দেন। ভদ্রলোক চুটিয়ে বলিলেন, একটা দিলাম তাতে হলো না,
ভাগ! এক মুহূর্তের জন্য মনে হইল ভিখু বুঝি তাহাকে একটা বিশ্রী গালি দিয়ে বসে, কিন্তু কিন্তু সে আত্মসংবরণ করিল। গাল দেওয়ার বদলে আরো চোখে তাহার দিকে একবার কটমট করিয়া তাকাইয়া সামনে মুড়ি মুরগির দোকানে গিয়ে পয়সাটা দিয়া মুড়ি কিনিয়া গুগ্রাসে কিনিতে আরম্ভ করিল। সেই হইল তাহার ভিক্ষাবৃত্তির হাতে খড়ি। কয়েকদিনের ভিতরে সে পৃথিবীর বহু পুরাতন ব্যবসাটি এই প্রকাশ্যতম বিভাগের আইন কানুন সব শিখিয়া ফেলিল। আবেদনের ভঙ্গি ও ভাষা তার জন্মভিকের মতো আয়ত্ত হইয়া গেল। শরীরে এখনো সে একেবারে সাফ করে না। মাথার চুল তার ক্রমে জট বাঁধিয়া বাঁধিয়া দোলা দোলা হইয়া যায় এবং তাহাতে অনেকগুলো কোন পরিবার দিনের পর দিন বংশবৃদ্ধি করিয়া চলে। ভিখু মাঝে মাঝে খেপার মতো দুই হাতে মাথা চুলকায়, কিন্তু বাড়তি চুল কাটিয়ে ফেলিতে ভরসা পায় না। ভিক্ষা করে সে দু একটি ছেঁড়া কোট পাইয়াছে। কাঁধের ক্ষত চিহ্নটা ঢাকিয়া রাখিবার জন্য দারুণ ঘুমুটের সময়ও কোটটা সে গায়ে চাপাইয়া রাখে। শুকনো হাত টানা তার ব্যবসার সবচেয়ে জোরালো বিজ্ঞাপন। এই অঙ্গটি ঢাকিয়া রাখিলে তাহার চলে না। কোটের ডান দিকের হাতাটি ভিখু তাই বগলের কাছে হইতে ছিটিয়া বাদ দিয়াছে। একটি টিনের মগ ও একটা লাঠিও সে সংগ্রহ করিয়া লইয়াছে। সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত বাজারের কাছে রাস্তার ধারে একটা তেঁতুল গাছের নিচে আরাম করে বসে সে ভিক্ষা করে। সকালে এক পয়সার মুড়ি খাইয়া নেয়। দুপুরে বাজারের খানিক তফাতে একটা পুরো বাগানের মধ্যে ঢুকিয়া বট গাছের নিচে ইটের উনুনে বেটে হাড়িতে ভাত রান্না করে। মাটির মালসায় কোনোদিন রাতে ছোট মাছ, কোনোদিন তরকারি। পেট ভরিয়া খাইয়া বট গাছটাতে হেলান দিয়ে বসিয়া আরামে বিড়ি টানে। তারপর আবার তেঁতুল গাছের নিচে গিয়ে বসে। সারাটা দিন শ্বাসটানা কাতরানির সঙ্গে সে বলিয়া যায়, হেই বাবা একটা পয়সা, হেই বাবা একটা পয়সা, আমায় দিলে দিবে ভগবান, আমায় দিলে দিবে ভগবান, হেই বাবা একটা পয়সা, হেই বাবা একটা পয়সা। অনেক প্রাচীন বলির মতো ভিক্ষায়াং নৈব নৈব চাহ শ্লোকটা আসলে অসত্য। সারাদিনে ভিক্ষুর সামনে দিয়ে হাজারো হাজার লোক যাতায়াত করে এবং গড়ে প্রতি 50 জনের মধ্যে একজন তাকে পয়সা অথবা আদলা দেয়। আদলার সংখ্যা বেশি হইলেও সারাদিনে ভিক্ষুর 5-6 আনা রোজগার হয়, কিন্তু সাধারণত তাহার উপার্জন 8 আনার কাছাকাছি থাকে। সপ্তাহে এখন 2 দিন হাট বসে। হাটবারের উপার্জন তার একটি পুরো টাকা নিচে নামে না। এখন বর্ষাকাল অতিক্রান্ত হইয়া গিয়াছে। নদীর 2 তীরে কাশের সাদা হইয়া উঠিয়াছে। কাশ মানে কাশফল। নদীর কাছেই বিন্নু মাঝির বাড়ির পাশে ভাঙা চালাটা ভিখু মাসিক 8 আনায় ভাড়া করিয়াছে। রাত্রে সে ওখানেই শুইয়া থাকে। ম্যালেরিয়ায় মৃত এক ব্যক্তির জীর্ণ কিন্তু পুরো একটি কাঁথা সংগ্রহ করিয়াছে। লোকের বাড়ির খড়ের গাদা হইতে খড় চুরি করিয়া আনিয়া বিছাইয়া তাহার উপর কাঁথাটি পাতিয়া সে আরাম করিয়া ঘুমায়। মাঝে মাঝে শহরের ভিতরে গৃহস্থ বাড়িতে ভিক্ষা করিতে গিয়া সে কয়েকখানা ছেঁড়া কাপড় পাইয়াছে, তাই পট্টি করিয়া বালিশের মতো ব্যবহার করে। রাত্রে নদীর জলে বাতাসে শীত
করিতে থাকিলে পটলি খুলিয়া একটি কাপড় গায়ে জড়াইয়া লয়। সুখে থাকিয়া এবং পেট ভরিয়া খাইয়া কিছুদিনের মধ্যে ভিক্ষুর দেহে পূর্বের স্বাস্থ্য ফিরিয়া আসিল। তাহার ছাতি ফুলিয়া উঠিল। প্রত্যেকটি অঙ্গ সঞ্চারণে হাতের ও পিঠের মাংসপেশির নাচিয়া উঠিতে লাগিল। অবরুদ্ধ শক্তির উত্তেজনায় ক্রমে ক্রমে তাহার মেজাজ উদ্যত ও অসহিষ্ণু হইয়া পড়িল। অভ্যস্ত বলিয়া আওড়াইয়া কাতরভাবে সে এখন ভিক্ষা চায়, কিন্তু ভিক্ষা না পেলে তাহার ক্রোধের সীমা থাকে না। পথে লোকজন না থাকিলে তাহার প্রতি উদাসীন প্রতীকে সে অশ্লীল গাল দিয়া বসে। এক পয়সার জিনিস কিনিয়া ফাও না পাইলে দোকানিকে মারিতে ওঠে। নদীর ঘাটে মেয়েরা স্নান করিতে নামিলে ভিক্ষা চাহিবার ছলে জলের ধারে গিয়ে দাঁড়ায়। মেয়েরা ভয় পাইলে সে ভীষণ খুশি হয় এবং সরিয়া যাইতে বলিলে নড়ে না, দাঁত বাহির করিয়া দুর্বিনীত হাসি হাসি। রাত্রে সরস্বতী শয্যা সে ছটপট করে। নারী সঙ্গহীন এই নির্দিষ্ট জীবন তার আর ভালো লাগে না। অতীতের উদ্দাম ঘটনাবহুল জীবনটির জন্য তার মন হাহাকার করে। তারের দোকানে ভারে ভারে তারে গিলিয়া সে হল্লা করিত। টলিতে 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 বাঁশির ঘরে গিয়ে উন্মত্ত রাত্রি যাপন করিত। আর মাঝে মাঝে দল বাঁধিয়া গভীর রাত্রে গৃহস্থের বাড়ি চড়াও হইয়া সকলকে মারিয়া কাটিয়া টাকা ও গহনা লুটিয়া রাতারাতি উধাও হইয়া যাইত। স্ত্রীর চোখের সামনে স্বামীকে বাঁধিয়া মারিলে তাহার মুখে যে অবর্ণনীয় ভাব দেখা দিত। পুত্রের অঙ্গ হইতে ফিনকি দিয়ে রক্ত ছুটিলে মা যেমন করে আর্তনাদ করে উঠিত। মশালের আলো সে দৃশ্য দেখা আর আর্তনাদ শোনার চেয়ে উন্মাদনাকর নেশা জগতে আর কি আছে। পুলিশের ভয়ে গ্রাম হইতে গ্রামান্তরে পলাইয়া বেড়াইয়া আর বনে জঙ্গলে লুকাইয়া থাকিয়াও যেন তখন সুখী ছিল। তাহার দরে অনেকেই বারবার ধরা পড়িয়া জেল খাটিয়াছে, কিন্তু কিন্তু জীবনে একবারে বেশি পুলিশ তাহার নাগাল পায় নাই। রাঘব বাগদির সঙ্গে পানাহার শ্রীপতি বিশ্বাসের বোনটাকে যেবার সে চুরি করিয়াছিল, সেইবার 7 বছরের জন্য তার কয়েদ হইয়াছিল। কিন্তু কিন্তু বছরের 2 বছরের বেশি কেহ তাকে জেলে আটকায় রাখিতে পারে নাই। এক বর্ষার সন্ধ্যায় জেলের প্রাচীর ডিঙায় সে পলাইয়াছিল। তারপর একাশি গৃহস্থ বাড়িতে ঘরের বেড়া কাটিয়া চুরি করিয়াছে। দিন দুপুরে পুকুর ঘাটে একাকিনী গৃহবধূর মুখ চাপিয়া গলার হাতের বালা খুলিয়া লইয়াছে। রাখুর বউকে সঙ্গে নিয়া নোয়াখালী হইতে সমুদ্র ডেঙ্গে পাড়ি দিয়াছে একেবারে হাতিয়ায়। 6 মাস পরে রাখুর বউকে হাতিয়ায় ফেলিয়া আসিয়া পরপর 3টা দল করিয়া দূরে দূরে কত গ্রামে যে ডাকাতি করিয়া বেড়াইয়াছে, তাহার সবগুলোর নামও এখন তাহার স্মরণ নাই। তারপর এই সেদিন বৈকুণ্ঠ সার মেজ ভাইটার গলাটা সে দায়ের এক কূপে দুফাক করে দিয়ে আসিয়াছে। কি জীবন ছিল তাহার, আর এখন কি হইয়াছে। মানুষ খুন করিতে যাহার ভালো লাগিত, সে আজ ভিক্ষা না দিয়ে চলিয়া গেলে পথচারীকে একটু টিটকারি দেওয়ার মধ্যে মনের জ্বালা নিঃশেষ করে। দেহের শক্তি তাহার এখনো তেমনি অক্ষুণ্ণ আছে, সে শক্তি প্রয়োগ করিবার উপায়টাই তাহার নাই। কত দোকানে গভীর রাত্রে সামনে টাকার থুক সাজিয়ে একটা বসিয়া দোকানি হিসাব মেলায়,
বিদেশগত কত পুরুষের গৃহে মেয়েরা থাকে একা। এদিকে ধারালো একটা অস্ত্র হাতে ওদের সামনে হুমকি দিয়ে পড়িয়া একদিনে বড়লোক হওয়ার পরিবর্তে বিন্ন মাছের চালাটার নিচে সে চুপচাপ শুইয়া থাকে। ডান হাতটাতে অন্ধকারে হাত বুলাইয়া ভিখুর আফসোসের সীমা থাকে না। সংসারের অসংখ্য ভীর ও দুর্বল নরনারীর মধ্যে এত বড় বুকের পাটা আর এমন একটা জোরালো শরীর নিয়ে শুধু একটা হাতের অভাবে সে যে মরিয়াছে, এমন কপালও মানুষের হয়। তবুও দুর্ভাগ্য সে সহ্য করিতে পারে। আফসোসই নিবৃত্তি। একা ভিখু আর থাকিতে পারে না। বাজারে ঢুকিবার মুখে একটা ভিখারিনী ভিক্ষা করিতে বসে। বয়স তাহার বেশি নয়, দেহের বাঁধনে বেশ আছে, কিন্তু একটা পায়ে হাঁটুর নিচ হইতে পাতা পর্যন্ত তাহার থকথকে তৈলাক্ত ঘা। এই ঘায়ের জোরে সে ভিখুর চেয়ে বেশি রোজগার করে। সেজন্য ঘাটিকে সে বিশেষ যত্নে সারিতে দেয় না। ভিখু মধ্যে মধ্যে গিয়া তাহার কাছে বসে, বলে, ঘাটটি সারব না লো? ভিখারিনী বলে, খুব ওষুধ দিলে অক্ষণই সারো। ভিখু সাগ্রহে বলে, সারা তবে ওষুধ দিয়ে চটপট সারাই এলো। ঘা সারালে তোর আর ভিকু মাখতে হইব না। জানস, আমি তোরে রাখুম। আমি থাকলি তো। কেন থাকবি না? কেন খাওয়ামো পরামো আরামে রাখুম। পায়ের পরনি পা দিয়া গাঠ হইয়া বইয়া থাকবি। না করস তুই কি এর লেগে? অত সহজে ভুলিবার মেয়ে ভিখারিনী নয়। খানিকটা তামাক পাতা মুখে গুজিয়া সে বলে, দুদিন বাদে মরে যখন তুই খেদাইয়া দিবি, ঘা মুই তখন পামকও আনে। ভিখু আজীবন একনিষ্ঠতার প্রতিজ্ঞা করে, সুখে রাখিবার লোভ দেখায়, কিন্তু ভিখারিনী কোনো মতে রাজি হয় না। ভিখু ক্ষুণ্ণ মনে ফিরিয়ে আসে। এদিকে আকাশে চাঁদ ওঠে, নদীতে জোয়ার ভাটা বয়। শীতের আমাজে বায়ুস্তরে মাদকতা দেখা দেয়। ভিখুর চালার পাশে কলা বাগানের চাপা কলার কাঁদে শেষ হইয়া আসে। বিন্ন মাছি কলা বিক্রির পয়সার বুকের উপর গোট করিয়া দেয়। তালে রসের মধ্যে নেশা ক্রমেই ঘোরালো ও জমাট হইয়া ওঠে। ভিখুর প্রেমের উত্তাপে ঘৃণা উড়িয়া যায়। নিজেকে সে আর সামলাইয়া রাখিতে পারে না। একদিন সকালে উঠিয়া সে ভিখারিনীর কাছে যায়, বলে, আচ্ছা লগা লইয়া চল। মানে ঘা লইয়া চল আর কি। ভিখারিনী বলে, আগে আইবার পারো নাই? যা, এখন মর গিয়া আখার তলের ছালে খা গিয়া। কেন শালি খাওয়ানোর কথাটা কি? তোর লাগিয়া হ্যাঁ করে বসে আছে। কি ভাবছিস তুই? হ্যাঁ, আমি এই ওয়ার সাথে রইছি।
ওদিকে তাকায় ভিখু দেখিতে পায় তাহারই মতো জোয়ান দাঁড়িয়ে এক খঞ্জ ভিখারি খানিক তফাতে আসন করিয়াছে। তার ডান হাতটির মতো একটি পাহাড়ের নিচে শুকাইয়া গিয়াছে। বিশেষ যত্ন সহকারে ওই অংশটুকু সামনে মিলিয়া সে আল্লাহর নামে দয়া প্রার্থনা করিতেছে। পাশে পড়িয়া আছে কাঠের একটি কৃত্রিম রস্যপা। ভিখারিনী আবারও বলিল, বসস যে, যা পালাইয়া যা, দেখলি খুন করে ফেলাইব, কইয়া দিলাম। ভিখু বলে, আরে থু, খুন অমর সব হালাই করতেছি। উয়ার মতো 10টা মাইশেরই একা ঘাইল করে দিবার পারতাম, জানস? ভিখারিনী বলে, পারস তো জানা, ওর সাথে লাগ না গিয়া আমার কাছে কি, যা। ওয়াকে তুই সারান দে, আমার কাছে চ। শোনা শোনা, তামাক্কা ঘা দেখে পিছাইছিলি, তোর লগে আর খাতির কিরে হালার পথ, ওরে সারম কেন? ওর মতো কামাস তুই? ঘর আছে তো, ভাগবি তো ভাগ, নলে গাল দেবো কইলাম। ভিখু তখনকার মতো প্রস্থান করে, কিন্তু হাল ছাড়ে না। ভিখারিনীকে একা দেখিলে কাছে আসিয়া দাঁড়ায়, ভাব জমাইবার চেষ্টা করিয়া বলে, তোর নাম ওটা যেন কি যা? এমনই তাহারা পরিচয়হীন যে এত কাল পরস্পরের নাম জিজ্ঞাসা করিবার প্রয়োজনে তাহারা বোধ করে নাই। ভিখারিনী কালো তাদের ফাঁকে হাসে। ফের লাগতেছস, হুই হুই বুড়ির কাছে যা। ভিখু তাহার কাছে উবু হইয়া বসে। পয়সার বদলে অনেকে চাল ভিক্ষা দেয় বলিয়া আজকাল সে কাঁধে একটা ঝুলি ঝুলাইয়া নীরবে হাঁটিয়া বেড়ায়। ঝুলির ভিতর হইতে মর্তমান কলা বাহির করিয়া ভিখারিনীর সামনে রাখিয়া বলে, খা, তোর লগে চুরি করে আনছি। ভিখারিনী তৎক্ষণাৎ খোসা ছাড়াইয়া প্রেমিক হৃদয় আত্মসাৎ করে খুশি হইয়া বলে, নাম শুনবার চাস? বাসি কয়রে বাসি, তুই কলা দিছস, নাম কইলাম, এবার ভাগ। ভিখু উঠিবার নাম করে না। অত বড় একটা কলা দিয়ে শুধু নাম শুনিয়া খুশি হওয়ার মতো শৌখিন সে নয়। যতক্ষণ পারে ধুলার উপর উবু হইয়া বসিয়া পাঁচের সঙ্গে সে আলাপ করে। উদয়স্তরে নামিয়া না গেলে সে আলাপকে কেহ আলাপ বলে চিনিতে পারিবে না, মনে হইবে পরস্পরকে তাহারা যেন গাল দিতেছে। পাঁচের সঙ্গীটির নাম বসির, তার সঙ্গেও সে একদিন আলাপ জমাইবার চেষ্টা করিল। সেলাম মিয়া, বসির বলিল, এদিকে ঘোরাফেরা কি জন্যে? সেলামিয়া হতেছে লাঠি এক ঘায়ে সেটি সেচ্চা দিমনি। দুজনে খুব খানিকটা গালাগালি হইয়া গেল। ভিখুর হাতে লাঠি ও বসিরের হাতে মস্ত একটা পাথর থাকায়
মারামারিটার হইল না। নিজের তেঁতুল গাছের তলে ফিরিয়ে যাওয়ার আগে ভিখু বলিল, তরে তরে নিপাত করতেছি। বসির বলিল, ফেরুয়ার সাথে বাতচিত করলি জানে মাইরা দিমু আল্লাহর কিরা। এই সময় ভিখুর উপার্জন কমিয়া আসিল। পথ দিয়ে প্রথমে নতুন নতুন লোক যাতায়াত করে না। একেবারে প্রথমবারের জন্য যাহারা পথটি ব্যবহার করে, দৈনন্দিন পথিকদের মধ্যে তাহাদের সংখ্যা 2 মাসের ভিতরে মুষ্টিমেয় হইয়া আসে। ভিক্ষুকে একবার তাহারা একটি পয়সা দিয়েছে, পুনরায় তাহাকে দান করিবার প্রয়োজন তাহাদের অনেকেই বোধ করে না। সংসারে ভিখারির অভাব নাই। কোন রকমে ভিক্ষুর পেট চলিতে লাগিল। হাটবার ছাড়া রোজগারের একটি পয়সাও সে বাঁচাইতে পারিল না। সে ভাবনায় পড়িয়া গেল। শীত পড়িলে খোলা চালার নিচে থাকা কষ্টকর হইবে। যেখানে হোক চারদিক ঘেরা যেমন তেমন ঘর একখানা চমৎকার ঘর তাহার চাই। মাথা গুজিবার একটা ঠাই আর দুবেলা খাইতে না পাইলে কোন যুবতী ভিখারিণী তার সঙ্গে বাস করিতে রাজি হইবে না। অথচ উপার্জন তাহার যেভাবে কমিয়া আসিতেছে, এভাবে কমিতে থাকিলে শীতকালে নিজেই হয়তো পেট ভরিয়া খাইতে পাইবে না। যেভাবেই হোক আয় তাহাকে বাড়াতেই হইবে। এখানে থাকি আয় বাড়াইবার কোনো উপায় সে দেখিতে পায় না। চুরি ডাকাতির উপায়ও নাই, মজুর খাটিবার উপায়ও নাই। একেবারে খুন করিয়া না ফিরিলে কাহারও কাছে অর্থ ছিনাইয়া লওয়া এক হাতে সম্ভব নয়। পাঁচেকে ফেলিয়া এই শহর ছাড়িয়ে কোথাও যাইতে তাহার ইচ্ছা হয় না। আপনার ভাগের বিরুদ্ধে ভিখুর মনে বিদ্রোহ হইয়া ওঠে। ভাগের মানে হচ্ছে ভাগ্যের। তাহার চালার পাশে বিন্নু মাছির সুখী পারিবারিক জীবনটা তাহাকে হিংসায় জর্জরিত করিয়া দেয়। এক একদিন বিন্নুর ঘরে আগুন ধরাইয়া দিবার জন্য মন ছটফট করিয়া ওঠে। নদীর ধারে খেপাওয়ার মতো ঘুরিতে ঘুরিতে তাহার মনে হয়, পৃথিবীর যত খাদ্য যত নারী আছে একা একা সব দখল করিতে পারিলে, মানে সব দখল না করিতে পারিলে তাহার যেন তৃপ্তি হইবে না। আরো কিছুকাল ভিখু এমনি অসন্তোষের মধ্যে কাটাইয়া দিল। তারপর একদিন গভীর রাত্রে ঝুলির মধ্যে তাহার সমস্ত মূল্যবান জিনিস ভরিয়া জমানো টাকা কোটি কোমরের কাপড়ে শক্ত করিয়া বাঁধিয়া ভিখু তাহার চালা হইতে বাহির হইয়া পড়িল। নদীর ধারে একদিন সে হাতখানেক লম্বা একটা লোহার শিক করিয়া পাইয়াছিল। অবসর মতো পাথরে ঘুষিয়া শিকটির একটা মুখ সে চোখা করিয়াছে। এই অস্ত্রটি সে ঝুলির মধ্যে ভরিয়া সঙ্গে লইল। অমাবস্যার অন্ধকারে আকাশ ভরা তারা যখন ঝিকিমিকি করিতেছে, ঈশ্বরের পৃথিবীতে শান্ত স্তব্ধতা। বহুকাল পরে মধ্যরাত্রির জনহীন জগতে মনের মধ্যে ভয়ানক একটা কল্পনা লইয়া বিচরণ করিতে বাহির হইয়া ভিখুর অকথনীয় উল্লাস বোধ হইল। নিজের মনে অস্পষ্ট স্বরে সে বলিয়া উঠিল, বাতি লইয়া ডানটির যদি রেহাই দিতে ভগবান। নদীর ধারে ধারে আধমান হাঁটিয়া গিয়া একটি সংকীর্ণ পথ দিয়া সে শহরে প্রবেশ করিল। বাজার বাহাতি রাখিয়া ঘুমন্ত শহরের বুকে ছোট ছোট অলিগলি দিয়া শহরের অপর প্রান্তে গিয়ে পৌঁছিল। শহরে যাওয়ার পাকা রাস্তাটি এখান দিয়া শহর হতে বাহির গিয়াছে।
নদী ঘুরিয়া আসিয়া 2 মাইল তফাৎ এই রাস্তারই পাশে মাইলখানেক বহিয়া গিয়া আবার দক্ষিণের দিকে পরিবর্তন করিয়াছে। কিছু দূর পর্যন্ত রাস্তার দুদিকে ফাঁকে ফাঁকে 2-1টি বাড়ি চোখে পড়ে। তারপর তারপর ধানের ক্ষেত ও মাঝে মাঝে জঙ্গলে কোনো পতিত ডাঙার দেখা পাওয়া যায়। এমনই একটা জঙ্গলের ধারে জমি সাফ করিয়া 5-7খানা করে তুলিয়া কয়েকটা হতভাগা মানুষ একটি দরিদ্রতম পল্লী স্থাপন করিয়াছে। তার মধ্যে একটি করে বসিরের ভোরে উঠিয়া ঠক ঠক শব্দে কাঠির পা ফেলিয়া সে শহরে ভিক্ষা করিতে যায়। সন্ধ্যার সময় ফিরিয়া আসে, পাছে গাছের পাতা জ্বালিয়ে ভাত রাঁধে, বসি টানে তামাক। রাত্রে পাছে পায়ের ঘায়ে নেকড়ার পটি জড়ায়। বাঁশের খাটে পাশাপাশি শুইয়া তাহাদের কাটা কাটা কদর্য ভাষায় গল্প করিতে করিতে তাহারা ঘুমাইয়া পড়ে। তাহাদের নীর, তাহাদের শয্যাও এবং তাহাদের দেহ হইতে একটা ভ্যাপসা পচা দুর্গন্ধ উঠিয়া খড়ের চালের ফোঁটা দিয়া বাহিরের বাতাসে মিশিতে থাকে। ঘুমের ঘরে বসির নাক ডাকায়, পাঁচে বিড়ি করিয়া বকে। ভিখু একদিন ওদের পিছু পিছু নীরবে আসিয়া ঘর দিকে গিয়াছিল। অন্ধকারে সাবধান ঘরের পিছনে গিয়া বেড়ার ফাঁকে কান পাতিয়া সে কিছুক্ষণ কচু বনের মধ্যে দাঁড়াইয়া রহিল। তারপর ঘুরিয়া ঘরের সামনে আসিল। ভিখারির করে দরজার ঝাপটি পাচি ভিতর হইতে বন্ধ করে নাই, শুধু ঠেকাইয়া রাখিয়াছিল। ঝাপটা অতি সন্তর্পণ এক পাশে সরাইয়া ঝুলির ভিতর হইতে শিকটি বাহির করিয়া শক্ত করিয়া ধরিল। ঘরের মধ্যে প্রবেশ করিল। বাইরে তারার আলো ছিল, ঘরের ভিতরে সেটুকু আলোর অভাব। দেশলাই জ্বালিবার অতিরিক্ত হাত নাই। ঘরের মধ্যে দাঁড়াইয়া ভিখু ভাবিয়া দেখিল বসিরের হৃৎপিণ্ডের অবস্থানটি নির্ণয় করা সম্ভব নয়। বাহাতের আঘাত ঠিক জায়গা মতো না পড়িলে বসির গোলমাল করিবার সুযোগ পাইবে, আর তাহাতে মুশকিল অনেক। কয়েক মুহূর্ত চিন্তা করিয়া বসিরের শিয়রের কাছে সরিয়ে গিয়া একটি মাত্র আঘাতে ঘুমন্ত লোকটার তালুর মধ্যে শিকের চোখা দিকটা সে প্রায় 3 আঙুল ভিতরে ঢুকাইয়া দিল। অন্ধকারে আঘাত কতদূর মারাত্মক হইয়াছে বুঝিবার উপায় ছিল না। শিকটা মাথার মধ্যে ঢুকিয়াছে টের পাইয়াও ভিখু তাই নিশ্চিন্ত হইতে পারিল না। এক হাতে সবলে বসিরের গলা চাপিয়া ধরিল। পাচিকে বলিল, চুপ থাক, সিদলাবি তো তোরেও মাইরা ফেলাম। পাঁচে চেঁচাইল না, ভয়ে গুঙ্গাইতে লাগিল। ভিখু তখন আবার বলিল, একটুকু আওয়াজ লয়, ভালো চাস তো একদম চুপ মাইরা থাক। বসে নিস্পন্দ হইয়া গেলে ভিখু তাহার গলা হইতে হাত সরাইয়া লইল। দম লইয়া বলিল, আলোটা জাইলাতে পাছি। পাছে আলো জ্বালিলে ভিখু পরম তৃপ্তির সঙ্গে নিজের কীর্তি চাহিয়া দেখিল। একটি
একটি মাত্র হাতের সাহায্যে অমন জোয়ান মানুষটাকে ঘায়েল করিয়া গর্ভে তাহার সীমা ছিল না। পাঁচির দিকে তাকাইয়া সে বলিল, দেখছস কেডা কারে খুন করলো, দেখছস? তখন পই পই করে কইলাম, মিয়া ভাই ঘোড়া ডিঙ্গাইয়া ঘাস খাইবার লারবা গো, সারাম দেও। শুইনে মিয়া ভাই হইল গুসা, কয় কিনা সির শিক্ষা দিব, দেন গো দেন, সির শিক্ষা দেন মিয়া ভাই। বসিরের মৃতদেহের সামনে ব্যঙ্গ ভরে মাথাটা একবার নত করিয়া ফিকু মাথা দুলাইয়া হা হা করে হাসিতে লাগিল। সহসা বাক্রুদ্ধ হইয়া বলিল, বুবা কেন গো, আরে কথা কো। হার হবাইতাম হইয়া তোরে দিব নাকি সবার আগে? পাঁচি কাঁপিতে কাঁপিতে বলিল, এবারে কি করবি? দেখ দেখ কি করি, পয়সা করি কনে গইনা রাখছে, আগে তাই কো। বসির গোপন সঞ্চয় স্থানটি পাঁচে অনেক কষ্টে আবে পাঁচে পটলে বাঁধিয়া লইল। তারপর ভিকুর হাত ধরিয়ে খোরাইতে খোরাইতে ঘরের বাহির হইয়া রাস্তায় গিয়ে উঠিল। পূর্বাকাশের দিকে চাহিয়া ভিকু বলিল, অখনই চাঁদ উঠবো পাঁচি। পাঁচি বলিল, আমরা যাবো কনে? সদর। ঘাটে না, চুরি গরম বিয়ানে সিদ্ধিপুরের সামনে জঙ্গলার মধ্যে ঢুকে থাকুম, রাইতে একদম সদর। পা চালাইয়া চাও পাঁচি, এক পুষ্পত হাঁটুন লাগবো। পায়ের খালইয়া তাড়াতাড়ি চলিতে পাঁচের কষ্ট হইতেছিল। ভিকু সহসা এক সময় দাঁড়াইয়া পড়িল, বলিল, পাইনে তুই ব্যথা পাস পাচ্ছি? হ্যাঁ। ব্যথা জানায়, পিঠে চাপামো? পারবি? কেন? পারো, আয়। ভিকুর গলা জড়াইয়া অত্যন্ত আদর মাখা ভাবে পাছে তাহার পিঠের উপর ঝুলিয়া রহিল। তাহার দেহের ভারে সামনে ঝুঁকিয়া ভিকু ঝুড়ে ঝুড়ে পথ চড়িতে লাগিল। পথে দুদিকে ধানের ক্ষেত আবছালই নিঃসারে পড়িয়াছে। দূরে গ্রামের গাছপালার পিছন হইতে নবমীর চাঁদ আকাশে উঠিয়া আসিয়াছে। ঈশ্বরের পৃথিবীতে শান্ত স্তব্ধতা। হয়তো এই চাঁদ আর এই পৃথিবীর ইতিহাস আছে, কিন্তু যে ধারাবাহিক অন্ধকার মাতৃগর্ভ হইতে সংগ্রহ করিয়া দেহের অভ্যন্তরে লুকাইয়া ভিকু পাছে পৃথিবীতে আসিয়াছিল, এবং যে অন্ধকার তাহার সন্তানের মাংস লাবেষ্টনের মধ্যে গোপন রাখিয়া যাইবে, তাহা প্রাগৈতিহাসিক। পৃথিবীর আলো আজ পর্যন্ত তারা নাগাল পায় নাই, কোনোদিন পাইবেও না। এত হৃদয় প্রায়, এত হৃদয় স্পর্শী। আপনি যখন একা একা শুনবেন নীরব নিস্তব্ধ মুহূর্তে, দেখবেন আপনার ভালো লাগা অন্যরকম ভাবে কাজ করছে। আচ্ছা, আপনাদের কারো জীবনে কি এরকম কোনো ঘটনা আছে, এরকম কোনো অপূর্ণতা আছে
লিখুন না কমেন্ট অপশনে। শুনতে চাই আপনাদের কথা, জানতে চাই আপনাদের কথা। সর্বোপরি গল্পটি কেমন লাগলো আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট অপশনে। আজ এ পর্যন্তই। যে যেখান থেকে আমাকে শুনছেন সবার প্রতি একরাশ প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন এবং অশেষ অশেষ কৃতজ্ঞতা। আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আর হ্যাঁ, যাওয়ার আগে বলছি, যদি গল্পটি আপনার ন্যূনতম ভালো লাগে লাইক করতে কিন্তু ভুলবেন না, আর সেই সঙ্গে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তীতে যে কোনো গল্প আপলোড দিলে নোটিফিকেশনটি সহজেই আপনার কাছে চলে যাবে। তো যে পর্যন্তই ভালো থাকুন, সবাইকে নিরন্তর শুভেচ্ছা।